হুম। তো আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে বলের ভ্রামক কি না, তো বলের ভ্রামক, এক মিনিট, বলের ভ্রামক কাকে বলে? বলের ভ্রামক হচ্ছে প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে তাদের যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে বলের ভ্রামক। কাকে না, তো ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে কি একটা বলের ভ্রামক। এবার যদি একটা বল সাপোজ এখানে ক্রিয়া করে একটা বস্তুর ওপরে, ধরো একটা বস্তু আছে এরকম লম্বা লাঠি আছে, সেই লাঠির ওপরে যদি এরকম এই পয়েন্টে যদি এফ বল ক্রিয়া করে এবং এই পয়েন্ট থেকে যদি লাঠিটা ঘুরতে থাকে, সাপোজ এরকমভাবে লাঠিটা ঘুরছে একটা বৃত্তাকার রিং বরাবর বা যে কোনো একটা আরবিটারি জায়গা বরাবর লাঠিটা ঘুরছে, এবং যদি এখানে বলটা প্রয়োগ করা হয়েছে, তাহলে এইখান থেকে লম্ব দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কতটুকু? এটুকু। তাহলে তখন হবে যে বলের ভ্রামক হচ্ছে এফ ইন্টু এক্স। তাহলে একটা বস্তু, তার উপর এফ বল প্রয়োগ করছি আমি, এই এফ বল প্রয়োগ করার জন্য এখানে যে ঘূর্ণাক্ষ আছে, এই ঘূর্ণাক্ষ থেকে এক্স দূরত্ব থেকে এক্স দূরত্বে এফ বল প্রয়োগ করছি, যার ফলে বস্তুটা ঘুরছে। তাহলে পরে বলের ভ্রামক কত হবে? বলের ভ্রামক হবে ওই প্রযুক্ত বল ইন্টু ওই ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, মানে হচ্ছে এক্স। ঠিক আছে। একইভাবে যদি আমরা একটা সার্কুলার বস্তু সাপোজ নিই, একটা ধরো বৃত্তাকার বস্তু আছে এবং সেই বৃত্তাকার এই বস্তুটা ধরো সেন্টার বরাবর তার ঘুরছে, ঠিক আছে, ধরো একটা ডিস্ক আছে, সার্কুলার ডিস্ক, এবং এরকমভাবে ধরো ঘুরছে, এরকমভাবে ঘুরছে, এবং এরকমভাবে ঘোরার জন্য ধরো এইখানে আমি বল প্রয়োগ করছি এফ, ঠিক আছে, এই বরাবর এখানটায় আমি এফ বল প্রয়োগ করছি। তাহলে এই ক্ষেত্রে বলের ভ্রামক কী হবে না, তো প্রযুক্ত বল ইন্টু এখানে ঘূর্ণাক্ষ, মানে এই বরাবর ঘূর্ণাক্ষ আছে লম্বালম্বি, ঠিক আছে, লম্বালম্বি এখানে আমি বোঝাতে পারছি না, বাট এরকমভাবে থাকবে লম্বালম্বি, ধরো এরকমভাবে থাকবে। তো ধরো এই লম্বালম্বিভাবে ঘুরছে এবং এইখানে বল প্রয়োগ করা হচ্ছে, এর থেকে লম্ব দূরত্ব কত হবে? যদি ধরি যে ধরো আর আছে সাপোজ, তাহলে তখন হবে এফ ইন্টু আর। তো এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে বলের ভ্রামক সমান সমান কি? প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। তো আমরা সেইখান থেকে একটুখানি এক স্টেপ আগে যাব এবং এক স্টেপ আগে গিয়ে দেখব যে যে দ্বন্দ্ব কাকে বলে এবং দ্বন্দ্বের যে ভ্রামক বলা হয় টর্ক, সে টর্ক কী। তো দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে তোমরা জানো যে ধরো একজন, যদি আমরা নর্মালি দ্বন্দ্ব ভাবি তাহলে কীভাবে বলতে পারি, যে ধরো একজন একরকম বলছে, অন্যজন অন্যরকম বলছে, দুজনা দুই রকম বলছে এবং দুজনা অপোজিট দিকে বলছে, জেনারেলি এরকমভাবে ভাবতে পারি, তাই না? তো সেরকমই ধরো একটা বস্তু আছে সাপোজ, সেই বস্তুটা, ধরো এই বস্তুর ওপরে একটা বল এদিক বরাবর প্রয়োগ করা হচ্ছে, একটা বল এদিক বরাবর প্রয়োগ করা হচ্ছে, এবং ধরলাম দুজনের সমান পরিমাণে বল প্রয়োগ করছে সাপোজ, ঠিক আছে। এবার ধর এখানেও এফ বল প্রয়োগ করছে, এখানেও এফ বল প্রয়োগ করছে, তাহলে পরে কী হবে না, তো এ ওকে এদিক বরাবর ঘোরাতে চাইবে আর এ একে এদিক বরাবর ঘোরাতে চাইবে। এবার যেহেতু ঘোরাতে চাইবে, সঙ্গে সঙ্গে বস্তুটা কী হবে, দুজনে একই দিকে দেখো ঘোরাতে যাচ্ছে ক্লকওয়াইজ, তখন বস্তুটা ঘুরতে থাকবে। তাহলে এই যে টোটাল সিস্টেমটা ক্রিয়েট হচ্ছে এখানে, এই সিস্টেমটাকে কী বলা হচ্ছে? দ্বন্দ্ব বলা হচ্ছে, ঠিক আছে, দ্বন্দ্ব। এবার যদি এটাকে আমরা একটুখানি ভালোভাবে আঁকার চেষ্টা করি, ধরো একটা বস্তু আছে এরকম সার্কুলার বস্তু, সেই সার্কুলার বস্তুতে সাপোজ, সেই সার্কুলার বস্তুতে একটা বল এখানে এই বরাবর প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, একটা বল এই বরাবর প্রয়োগ করা হচ্ছে, আর এই সার্কুলার বস্তুতে একটা বল ধরো এই বরাবর প্রয়োগ করা হচ্ছে। এবার যদি এরকমভাবে বল প্রয়োগ করা, তাহলে এ কে এদিকে ঘোরাতে চাইবে, এ কে এদিকে ঘোরাতে চাইবে, আর এ কে এদিকে ঘোরাতে চাইবে, তাহলে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হবে, ঠিক আছে। এই টোটাল সিস্টেমটাকে তখন কী বলবো? দ্বন্দ্ব বলবো। এবার এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ভ্রামক আছে, ঠিক আছে, যেরকম বলের ভ্রামক আমরা পড়েছিলাম, সেরকম দ্বন্দ্বেরও ভ্রামক আছে। দ্বন্দ্বের ভ্রামক কি না, তো ধরো এইখান থেকে এটাকে আমরা এগিয়ে দিলাম আর এটাকে আমরা এইখান থেকে এগিয়ে দিলাম এই পর্যন্ত, তাহলে এইখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে আর এইখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এদের মধ্যে দূরত্ব কোনটা? এদের মধ্যে দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু এটাই কি এদের লম্ব দূরত্ব? না, লম্ব দূরত্ব নয়। লম্ব দূরত্ব হচ্ছে তখনই হবে, ধরো এইটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা ধরো বি পয়েন্ট, এবং এই এ পয়েন্ট থেকে যদি আমি এটাকে এগিয়ে দিই, তাহলে এগিয়ে দিলে এখানে আসছে এবং এখান থেকে এর লম্ব হচ্ছে এটা, তাহলে এই এ বিন্দুতে প্রযুক্ত বল আর বি বিন্দুতে প্রযুক্ত বলের মধ্যে লম্ব দূরত্ব কোনটুকু? লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু, ঠিক আছে। এই পয়েন্টটাকে সাপোজ দিলাম আমি সি, তাহলে পরে এই বিসিটা হচ্ছে কি না, তো এ বিন্দুতে প্রযুক্ত বল এবং বি বিন্দুতে প্রযুক্ত বলের মধ্যে লম্ব দূরত্ব। এইবার তাহলে টর্ক কাকে বলে? হোয়াট ইজ টর্ক? টর্ক বলা হচ্ছে টর্ক, টর্ক কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করো। টর্ক হচ্ছে যে প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল এখানে ধরো প্রযুক্ত বল প্রয়োগ করছি, এখানটায় ধরো এই বরাবর আমি এফ বল প্রয়োগ করছি, এই বরাবর আমি এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে। এই প্রযুক্ত বল ইনটু
এদের যে ক্রিয়ারেখা যে লম্ব দূরত্ব বল দুটির মধ্যে, সেই বল দুটির মধ্যে লম্ব দূরত্বের গুণফলকে বলা হচ্ছে কি টর্ক। ঠিক আছে, এই টর্ককে কি বলা হয়? টর্ককে বলা হয় যে দ্বন্দ্ব ক্রিয়েট হলো, সিস্টেমটা দ্বন্দ্ব ক্রিয়েট হলো, সেই দ্বন্দ্বের ভ্রামক। ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামক, সেটা হচ্ছে টর্ক। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা এর আগের দিন পড়েছিলাম কি বলের ভ্রামক সমান সমান কী ছিল, আমাদের প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, যেটা আমি বললাম এই যে প্রযুক্ত বল এবং এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। আজকে আমরা দেখলাম যে একই রকমের দুটো বল যদি একটা সিস্টেমে প্রয়োগ করা হয়, যে এই বরাবর এফ বল প্রয়োগ করছি, এই বরাবর এফ বল প্রয়োগ করছি, এবং দুটো বল যদি সমান ও বিপরীতমুখী হয়, তাহলে পরে সেই সিস্টেমে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং সেই দ্বন্দ্বের যে ভ্রামক, সেই ভ্রামকটাকে বলে টর্ক, এবং সেই দ্বন্দ্বের ভ্রামক বা টর্কের মান কত? যে কোনো একটি বলের মান ইন্টু বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব, তার যে গুণফল, সেটাকে বলা হয় কি দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। এবার যদি এটাকে আমরা একটু ভালো করে নির্ণয় করার চেষ্টা করি ডেফিনেশন হিসেবে, তাহলে পরে কি দাঁড়াবে দেখো, সাপোজ একটা এরকম সার্কেল আছে। ঠিক আছে, সার্কেলটা ঠিকঠাক হলো না। ঠিক আছে, একটা সার্কেল আছে সাপোজ। ঠিক আছে, এবং এই সার্কেলটায় এক জায়গায় ধরো এইখানটায় আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এইখানটায়। ঠিক আছে, এখানটায় আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এবং এই বরাবর আমি এই পজিশনে ধরো আর একটা বল প্রয়োগ করছি অপোজিট দিকে এফ পরিমাণ। তাহলে যেহেতু একটা বস্তুর ওপরে দুটো সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করা যায়, তাহলে এই সিস্টেমে কী সৃষ্টি হবে? দ্বন্দ্বের সৃষ্টি হবে। আর যেই দ্বন্দ্বের সৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে এখানে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক আমরা পাবো। তাহলে এই যে সিস্টেমটার ওপরে আমি দুটো বল প্রয়োগ করলাম সমান ও বিপরীতমুখী, ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে সাপোজ বি পয়েন্ট। তাহলে এই এ এবং বি পয়েন্টের মধ্যে সাপোজ এখান থেকে আমি এটাকে এক্সটেন্ড করলাম এরকম, আর এটা হচ্ছে এর সেন্টার। ঠিক আছে, আর এটা হচ্ছে এর, এটাকেও আমি এক্সটেন্ড করলাম। ঠিক আছে, তাহলে সাপোজ এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট, এই পয়েন্টটা ধরো সি পয়েন্ট, আর এটা হচ্ছে ধরো এর এই সাপেক্ষে বর্ষধর ঘুরছে এখানটায়, এটাই হচ্ছে এই বরাবর এর ঘূর্ণাক্ষ আছে। ঠিক আছে, এইখানটায়, আরে ঠিক আছে, এখানটায় ঘূর্ণাক্ষ আছে, এই বরাবর ঘুরছে। এবার তাহলে পরে যদি ভালো করে দেখো, তাহলে এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। ঠিক আছে, সেই ডিস্টেন্সটা ধরলাম আমি আর সাপোজ। ঠিক আছে, এবার তাহলে এই যে সিস্টেমটা তৈরি করলাম, এই সিস্টেমের যে চিত্রানুযায়ী দ্বন্দ্বের ভ্রামক বা টর্ককে প্রকাশ করে টাউ দিয়ে। এই টাউ সমান সমান কী হবে? না তো যে কোনো একটি প্রযুক্ত বলের মান, সেটা কত? এফ ধরলাম যে কোনো একটি বল, ইন্টু ওদের যে ক্রিয়ারেখা, সেই ক্রিয়ারেখাগুলির মধ্যে যে লম্ব দূরত্ব, বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বের মান কোনটা? না তো এ বিন্দুর যে ক্রিয়ারেখা আর বি বিন্দুর যে ক্রিয়ারেখা, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে লম্ব দূরত্ব কোনটা? না তো যে বিসি সেটা। তাহলে এই এফ ইন্টু বিসি, এটা হচ্ছে কি টর্ক। ঠিক আছে, এবার যদি ভালো করে দেখো, লক্ষ্য করে, তাহলে আমরা টাউ সমান সমান লিখতে পারি যে এফ ইন্টু বিসি, মানে লিখতে পারি যে আর সাইন থিটা। কেন আর সাইন থিটা? যদি ভালো করে লক্ষ্য করো, এ বি সি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যে ক্রিয়েট হলো, ঠিক আছে, যদি আমি এখানে আর একটু ভালোভাবে আঁকি, ঠিক আছে, এই এ বি সি ত্রিভুজের সাপোজ এই অ্যাঙ্গেলটা আছে থিটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আছে থিটা। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে, সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবার তাহলে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে বিসি মানে কি? লম্ব বাই অতিভুজ। আর এই যে এবি সমান সমান কি আছে? আর। তাহলে বিসি বাই এবি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সমান কী হয়? সাইন থিটা হয়। তাহলে পরে বিসি সমান সমান কী হবে? সমান সমান হবে এ বি সাইন থিটা। আবার এবি মানে কি? এবি মানে হচ্ছে আর, তাহলে আর সাইন থিটা। তাহলে বিসি সমান সমান আমরা কী পেয়ে যাচ্ছি? আর সাইন থিটা। তাহলে পরে টাও সমান সমান কী পেয়ে যাচ্ছি? এফ আর সাইন থিটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টাও সমান সমান আর এফ সাইন থিটা। ঠিক আছে, এবার আর এফ সাইন থিটাকে আমরা জাস্ট যদি টাওয়ে যদি ভেক্টর ফর্মেটে দিই, তাহলে একটা ডিরেকশন থাকবে। সাপোজ এখানে টাও ভেক্টর ফর্মেটে দিলাম, তাহলে টাও ভেক্টর ইকুয়াল টু আর এফ
ইন্টু সাইন থিটা, এটারও একটা ডিরেকশন থাকবে। সাপোজ এটাকে আমরা এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম ডিরেকশন, তাহলে এফ আর সাইন থিটা এটাকে আমরা কি লিখতে পারি, টাও সমান সমান আর ক্রস এফ লিখতে পারি। কারণ আমরা কি জানি, আমরা জানি যে এ ক্রস বি, এ ক্রস বি সমান সমান কী হয় না, তো এ বি সাইন থিটা এন ক্যাপ। ক্লিয়ার? তাহলে সেখানে আর ক্রস এফ সমান সমান আমরা কি টাও সমান সমান কী পেয়ে গেলাম, আর ক্রস এফ। ঠিক আছে, টাও সমান সমান আর ক্রস এফ। এবার যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে মানে বলো যে হোয়াট ইজ দ্বন্দ্ব, দ্বন্দ্ব কী, দ্বন্দ্বের সংজ্ঞা যদি জিজ্ঞেস করে তাহলে কী বলবো না, তো বলবো সিম্পলি যে একই যোগে দুটি ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান ও সমান্তরাল বলকে একসঙ্গে দ্বন্দ্ব বলা হয়। না তো ভালো করে যদি লক্ষ্য করো যে এইখানে দুটো বল সমান এফ, আর এইখানেও প্রয়োগ করা হচ্ছে এফ, তাহলে একই যোগে প্রয়োগ করা হচ্ছে দুটো বল, এবং দুটো বলই দেখো বিপরীত মানে দিক বরাবর ক্রিয়া করা হচ্ছে, ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া প্রয়োগ করা হচ্ছে। এবং এই দুটো বল যদি লক্ষ্য করে দেখো, এই দুটো বল পরস্পরের কি হচ্ছে, সমান্তরাল। তাহলে কী বলবো না, তো একই যোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান্তরাল ও বিপরীতমুখী বলকে কী বলা হয়, দ্বন্দ্ব বা যুগ্ম বল বলা হয়। ঠিক আছে, আর এই যে দ্বন্দ্বের ভ্রামক, এই দ্বন্দ্বের ভ্রামককে বলা হয় টর্ক। এবং টর্কের যে সংজ্ঞা সেটা কী হবে না, তো কোনো বস্তুর ওপর প্রযুক্ত দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের বাহু এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটির ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তাকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলা হয়। বা সিম্পলি আমরা বলতে পারি যে যে কোনো একটি বলের মান এবং ওই দুটি বলের যে লম্ব দূরত্ব, ক্রিয়ারেখা যে লম্ব দূরত্ব, এদের গুণফলের ফলে যে রাশিটি কী হচ্ছে ওই বস্তুর মধ্যে কী সৃষ্টি করছে, ঘূর্ণন প্রবণতা বস্তুকে ঘোরাচ্ছে, তাকেই বলা হচ্ছে কি দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। তাহলে আশা করি তোমরা দ্বন্দ্ব বুঝলে। এর আগের দিন তোমরা দেখেছিলে, বলের ভ্রামক দেখেছিলে, আজ তোমরা দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের ভ্রামক দেখলে। এবং দ্বন্দ্বের ভ্রামক টাও সমান সমান কী পেয়ে গেলাম আমরা, যে আর ক্রস এফ। এবার নেক্সট হচ্ছে এর আমরা একক দেখব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে টাও সমান সমান আর এফ সাইন থিটা। যদি আমরা একক বের করি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে একক কী হবে, এসআই পদ্ধতিতে একক হবে দেখো আর এর একক কী, যদি এসআই পদ্ধতিতে হয় মিটার, বলের একক কী হবে নিউটন। তাহলে এটাকে লিখতে পারি আমি এসআই পদ্ধতিতে একক হচ্ছে ইন এসআই, একক হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, একইভাবে সিজিএস পদ্ধতিতে একক কী হবে, এর হবে নিউটনের জায়গায় হয়ে যাবে ডাইন, আর এটা হয়ে যাবে সেমি। তাহলে ডাইন সেমি বা নিউটন মিটার। এর মাত্রা কী হবে, মাত্রা যদি দেখো আর এর মাত্রা কী হবে এল, আর বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে পরে কী পেয়ে যাব, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে একটা টর্কের মাত্রা, দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা। এবার যদি ভালো করে লক্ষ্য করো, এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা কার মাত্রা, এটাকে আমরা পড়ে এসেছি কিছুদিন আগে, আগের চ্যাপ্টারে আমরা পড়লাম, এটা হচ্ছে কার্যের মাত্রা বা কৃত কার্যের মাত্রা। তাহলে এটাই হচ্ছে কি কৃতকার্যের মাত্রা। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হলো তোমাদের। দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক সেটা কী করছে অ্যাকচুয়ালি, যদি ফিজিক্যালি ভাবার চেষ্টা করো তাহলে কী করছে, ওই দুটো বল প্রয়োগ করার ফলে বস্তুটাকে ঘোরাচ্ছে, এবং বস্তুটাকে যখন ঘোরাচ্ছে তখন সেই ঘোরানোর মানটা তার যে ভ্রামক, সেই ভ্রামকের মানটা কী হচ্ছে, অর্থাৎ বস্তুর ওপরে যে কোনো একটি বল প্রয়োগ করছে সেই বলের মান ইনটু ওর ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, মানে এফ ডট আর, জাস্ট লাইক এফ ডট ডিএস, ওই টাইপেরই দেখো মাত্রাটা একই রকম বেরোচ্ছে, তার জন্য দুটো মাত্রা একই রকম হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখবো যে টর্ক আর যে বলের ভ্রামক, মানে টর্ক মানে কি দ্বন্দ্বের ভ্রামক, আর তোমার বলের ভ্রামক, এই দুটোর মধ্যে সম্পর্ক কী। তাহলে কি বললাম না, তো দ্বন্দ্বের ভ্রামক যাকে কি বলা হয় টর্ক, এবং বলের ভ্রামক, এই দুটোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে সম্পর্ক আঁকার জন্য ছবিটা আগে আমরা আঁকি। সাপোজ এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, আর এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে। এবার আমরা এই দুটোকে এক্সটেন্ড করলাম, এটাকেও একটু এক্সটেন্ড করলাম, আর এই বরাবরও ঘুরছে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এবার ধরো এই পয়েন্টটা এ, সাপোজ এই পয়েন্টটা বি, আর এই পয়েন্টটা ধরো সি,
আর এইটা হচ্ছে এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে এবি। এখানেও এফ বল প্রয়োগ করা হচ্ছে, এখানেও এফ বল প্রয়োগ করা হচ্ছে, এবং ধরলাম এর সেন্টার যেটা সেন্টারটা হচ্ছে ও। তাহলে পরে যদি আমরা লক্ষ্য করি যে বি বিন্দুতে যে বল প্রয়োগ করা হচ্ছে এবং এ বিন্দুতে যে বল প্রয়োগ করা হচ্ছে, এই দুটো বলের আমরা বলের ভ্রামক বের করতে পারবো, এই যে বলের ভ্রামক বের করতে পারবো, আর এতে দ্বন্দ্বের ভ্রামকও বের করতে পারবো। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি দ্বন্দ্বের ভ্রামক আর বলের ভ্রামক বের করি। তাহলে লেখো যে এ বিন্দুতে, নোট করতে থাকবে সব সময়ের জন্য, হ্যাঁ, এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য বলের ভ্রামক, সেটা ধরলাম যে সাপোজ G1, জি দিয়ে প্রকাশ করি আমরা, সেটা কত হবে? বলের ভ্রামক সমান সমান আমরা আগের চ্যাপ্টারে কী পড়ে এসেছি যে কোনো একটি বলের মানে প্রযুক্ত বলের মান এবং ওদের যে ক্রিয়ারেখা, মানে যে বিন্দু থেকে ঘূর্ণাক্ষ থেকে ও লম্ব দূরত্ব। তাহলে ঘূর্ণাক্ষ কোন বিন্দু সাপেক্ষে ঘুরছে? ও বিন্দু সাপেক্ষে ঘুরছে। তাহলে ও বিন্দু থেকে লম্ব দূরত্ব বলটার কোনটা? না তো ওসি, তাই না? তাহলে এটা লিখতে পারি এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য এফ ইন্টু ওসি। আর একইভাবে বি বিন্দুতে প্রযুক্ত বলের জন্য বলের ভ্রামক G2 ইকুয়াল টু কী হবে? প্রযুক্ত বল ইন্টু বি বিন্দুতে কোথায় বল প্রযুক্ত করা হচ্ছে, এই এফটা, এদের মধ্যে যে যে বিন্দু থেকে ঘুরছে সেই বিন্দু ও বিন্দু থেকে দূরত্ব কত, লম্ব দূরত্ব কত, ওবি। তাহলে এফ ইন্টু ওবি, তাহলে G2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ ইন্টু ওবি, আর G1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ ইন্টু ওসি। এইবার যদি আমরা এই দুটোকে সাম আপ করে দিই যে G1 প্লাস G2, তাহলে কী দাঁড়াবে দেখো? না তো এফ ইন্টু ওসি প্লাস এফ ইন্টু ওবি। এবার দেখো এখান থেকে এফ কমন চলে যাচ্ছে, এফ যদি কমন নিই তাহলে কী পাবো? ওস ইন্টু এফ ইন্টু ওসি প্লাস ওবি। এবার এই ওসি প্লাস ওবি এটা অ্যাকচুয়ালি কি? ওসি প্লাস ওবিটা বিসি, তাহলে আমরা লিখতে পারি যে এফ ইন্টু বিসি। এর ভালো করে লক্ষ্য করো, যে কোনো একটি বলের মান এবং ওই দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, এটা অ্যাকচুয়ালি কি? এটাই অ্যাকচুয়ালি টর্ক। তাহলে এফ ইন্টু বিসি এটা সমান সমান কী হচ্ছে? টর্ক। তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি দেখো, যে টর্ক সমান সমান অ্যাকচুয়ালি কী? টর্ক সমান সমান অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম যে বিন্দু সাপেক্ষে বস্তুটি ঘুরছে ওই বিন্দু সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। কারণ একটা বলের ভ্রামক কি? G1, ওই বিন্দু সাপেক্ষে একটা বলের ভ্রামক কি? G2। তাহলে টর্ক সমান সমান কি? যে বিন্দু সাপেক্ষে ঘুরছে সে ওই বিন্দু সাপেক্ষে যে বলের ভ্রামকগুলি আছে সেই বলের ভ্রামকগুলির বীজগাণিতিক সমষ্টি হলো অ্যাকচুয়ালি কি? টর্ক। ঠিক আছে? হ্যাঁ, তাহলে টর্ক সমান সমান যদি কনক্লুশন লিখি আমরা, টর্ক সমান সমান কি? না তো ওই বিন্দু সাপেক্ষে, ওই বিন্দু মানে যে বিন্দু সাপেক্ষে ঘুরছে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। তাহলে আমরা যদি একবার দেখে নিই যে আমরা কী কী পড়লাম এতক্ষণ পর্যন্ত, সেটা দেখো কী কী পড়লাম। আমরা আগের দিন দেখে এসেছিলাম দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার, এটা আমাদের নাম, যে বলের ভ্রামক সমান সমান কি? না তো প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, এ দুটো গুণফল হচ্ছে বলের ভ্রামক। যে একটা বল যদি প্রয়োগ করা হয় এবং সেই বলটা থেকে যদি ক্রিয়ারেখা, যে ঘূর্ণাক্ষ যে বিন্দু থেকে ঘুরছে সেই বিন্দু সাপেক্ষে, মানে আলম্ব বিন্দু যেটাকে বলছি, সেই বিন্দু সাপেক্ষে যে লম্ব দূরত্ব যদি এক্স হয় তাহলে এফ ইন্টু এক্স সেটা হচ্ছে কি? বলের ভ্রামক। তারপর আমরা সেখান থেকে দ্বন্দ্ব দেখলাম যে যদি একই রকমের দুটো বল একটা সিস্টেমের ওপরে প্রয়োগ করা হয় তাহলে পারে কী হবে? না তো ওই বলটা বস্তুটাকে ঘোরাবে, এবং সেই দুটো বল বিপরীত, সমান এবং সমান্তরাল যদি বিপরীতমুখী দুটি বল প্রয়োগ করা হয় তাহলে পারে যে সিস্টেমটা তৈরি হয় সিস্টেমটাকে বলা দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্বের জন্য যে বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, কিসের জন্য সৃষ্টি হয়? না দ্বন্দ্বের ভ্রামকের জন্য, তাকে বলা হয় কি? টর্ক। সেই টর্ক সমান সমান কি? না তো যে কোনো একটি বলের মান ইন্টু ওই যে দুটো বল প্রযুক্ত হচ্ছে সমান এবং সমান্তরাল বিপরীতমুখী, ওই দুটো যে ক্রিয়ারেখা যে লম্ব দূরত্ব সেটাকে আমরা দেখো এখানে দেখিয়েছি যে বিসি, সেই দুটোর গুণফলকে, একটি বল এবং ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলকে কী বলা হয়? টর্ক। এবং সেখান থেকে আমরা টর্ক দেখেছিলাম যে টর্ক সমান সমান টাউ সমান সমান হচ্ছে আর ক্রস এফ। আর ক্রস এফ দেখার পর আমরা কি দেখলাম? টর্ক কাকে বলে দেখেছিলাম, দ্বন্দ্ব কাকে বলে দেখেছিলাম, তার ভেক্টর দেখলাম যে নিউটন মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে, ডাইন সেমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এবং এই যে টর্কের যে মাত্রা এবং কৃতকার্যের মাত্রা সেটা হচ্ছে সমান। তারপর আমরা কি দেখলাম? যে দ্বন্দ্বের যে ভ্রামক অর্থাৎ টর্ক এবং যে বলের ভ্রামক সেটার মধ্যে সম্পর্ক কি? যে টর্ক সমান সমান হচ্ছে যে বিন্দু সাপেক্ষে বস্তুটি ঘুরছে সেই বিন্দু সাপেক্ষে বলের ভ্রামকগুলির বীজগাণিতিক যোগফলের সমষ্টির সঙ্গে সমান, বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক আছে? মানে কোনো বিন্দু সাপেক্ষে টর্ক হচ্ছে ওই বিন্দুটির সাপেক্ষে টর্কের বল দুটির যে ভ্রামক
সেই ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে কি অ্যাকচুয়ালি টর্ক। আর বলের ভ্রামক যা অ্যাকচুয়ালি টর্ক কি সে একই রকম সেম, কারণ এই দুটোর মাত্রা দেখো, যদি আমরা বলের ভ্রামকের মাত্রা দেখি তাহলে বলের ভ্রামকের মাত্রাও হচ্ছে m l² (10⁻²), আবার টর্কের মাত্রাও হচ্ছে m l² (10⁻²). তাহলে এই দুটোরই মাত্রা দেখো সমান, একক হচ্ছে সমান, ঠিক আছে। ওটারও হবে নিউটন মিটার, এটারও হবে নিউটন মিটার। তাহলে বলের ভ্রামক এবং টর্ক দুটোই কি একই ধরনের রাশি, ঠিক আছে। এবার আমরা দেখব যে এই যে দ্বন্দ্ব একটা বস্তু কি করছে, একটা বস্তুকে ঘোরাচ্ছে। এবার যখনই একটা বস্তুকে ঘোরাচ্ছে দ্বন্দ্ব, তখন কি দেখলাম যে দ্বন্দ্বের যে তোমার মাত্রা এবং কৃতকার্যের যে মাত্রা এই দুটো সমান। তাহলে দ্বন্দ্বের মাত্রা কৃতকার্যের মাত্রা যদি সমান হয় তাহলে সামহাও দ্বন্দ্ব এবং কৃতকার্য পরস্পরের সঙ্গে ইন্টার রিলেটেড। তার মানে অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা কী করছে দেখো, যদি বস্তুটা একটা ধরো বস্তু আছে, আরবিটারি একটা আমরা বস্তু নিলাম এরকম, ঠিক আছে, যে কোনো আরবিটারি বস্তু নিলাম, কোনো রকম ফিক্স সার্কেল বা নয়। এবং এই বস্তুটার ধরো একটা বিন্দু, ধরো এখানে আছে এ বিন্দু, সাপোজ একটা বিন্দুতে আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম এফ, ঠিক আছে। এবং ধরো এখানে একটা আরবিটারি বিন্দু নিলাম, সেই বিন্দুটাই আমি একটা বল প্রয়োগ করলাম এদিক বরাবর, সমান্তরাল আছে এটা, তাহলে এই বরাবর বল প্রয়োগ করলাম ধরো এফ। এবং দুটো বিন্দুর নাম দিলাম, ধরো এখানে একটা নাম দিলাম এ বিন্দু, এটা নাম দিলাম একটা বি বিন্দু। এবং যদি এরকম সমান এবং সমান্তরাল বিপরীতমুখী যদি বল একটা বস্তুর উপরে প্রয়োগ হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম কি না, তো বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। এবং ফিজিক্যালিও তুমি ভেবে দেখো একবার, যদি আমি এদিক বরাবর একটা বল প্রয়োগ করি আর এদিক বরাবর একটা বল প্রয়োগ করি এরকমভাবে, তাহলে বস্তুটা তো ঘুরবে এরকম না, অ্যান্টি ক্লকওয়াইজ বস্তুটা ঘুরতে চেষ্টা করবে, তাহলে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। এবং এই যে ঘূর্ণন প্রবণতা কিসের জন্য সৃষ্টি হচ্ছে, টর্কের জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি কী করছে, দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি কৃতকার্য করছে। তাহলে কী পরিমাণ কৃতকার্য করছে সেটা আমরা বার করব। তো হেডিং দেওয়া হচ্ছে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য, ঠিক আছে। তো দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য, ধরো এরকম একটা আরবিটারি বস্তু নিয়েছি আমরা, যার একটা বিন্দু এতে বল প্রয়োগ করা আছে এফ এই দিক বরাবর, এবং একটা বিন্দু বিতে বল প্রয়োগ করা আছে এফ অন্য দিক, তার অপোজিট এবং সমান্তরাল বরাবর। এটা ধরো এ বি রেখা, এদের মধ্যেকার ধরো ক্রিয়া রেখার মধ্যেকার যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এ বি রেখা, ঠিক আছে, এ বি রেখা। এবার যেই বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বল প্রয়োগ করলে এই বস্তুর যে অবস্থান, সেই অবস্থানে তো স্মরণ ঘটবে ধীরে ধীরে। ধরলাম যে এই এ বস্তুটা, এ বিন্দুটা একটা সময় এখানে চলে আসলো, আর বি বিন্দুটা একটা সময় এখানে চলে গেল, ঠিক আছে। এই যে এ বিন্দুটা সরে এসে ধরো এখানে চলে আসলো A1, আর বি বিন্দুটা ধরো সরে গিয়ে এখানে চলে গেল B1। এবার যখন এ বিন্দুতে এখানে চলে যাবে, তখনও এদিক বরাবর বল প্রয়োগ হবে, ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এবং এখানেও এরকমভাবে এফ পরিমাণ বল প্রয়োগ করা হবে, এফ পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। কিন্তু এই এ বিন্দুটা সরে বল প্রয়োগের ফলে ঘুরে এই বিন্দু A1 বিন্দুতে চলে আসলো, এবং বি বিন্দুটা সরে B1 বিন্দুতে চলে আসলো, এবং ধরো এই পয়েন্টটা হচ্ছে ও। তাহলে পরে যখন সরে চলে আসলো, তখন এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটছে, বস্তুটা ঘুরতে আরম্ভ করছে না। এবার ঘুরতে আরম্ভ করলে বস্তুটা কী হয়, বস্তুটার কৌণিক সরণ ঘটে, এবং ধরলাম এই কৌণিক সরণের পরিমাণ হচ্ছে থিটা। তাহলে এ থেকে A1 আসতে গেলে পজিশন যদি থিটা হয়, তাহলে বি থেকে B1 আসতে গেলে কতটুকু সরবে, একই সরবে, থিটা পরিমাণই সরবে। তাহলে এটা থিটা হলে ওটাও থিটা হবে। তাহলে পরে টর্কের মান টাও সমান সমান কী হবে না, তো যে কোনো একটি বলের মান ইন্টু ওদের মধ্যেকার ক্রিয়ারেখার যে লম্ব দূরত্ব সেটা কত, এখানে এ বি, তাহলে টাও সমান সমান কী হবে, এফ ইন্টু এ বি। এবার দেখো যদি আমরা লিখি যে চিত্রানুযায়ী দেখো ও A1 মানে এই যে ত্রিভুজটা ও, এই যে ও এ আর A1, এই ত্রিভুজটা থেকে আমরা কী পাচ্ছি, ত্রিভুজ ও A1 থেকে পাই যে A1 সমান সমান কি থিটা ইন্টু AO। দেখো যদি বুঝতে না পারো আমি আঁকছি একবার ভালো করে দেখো, এটা অ্যাকচুয়ালি এরকম টাইপের জিনিস না, এই যে এটা এই পজিশনটা ছিল হচ্ছে এ, এটা হচ্ছে A1, এটা হচ্ছে ও, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা নর্মালি কি জানি যে এইটা যদি এস হয় এই A1টা, আর এই পজিশনটা যদি আর হয়, তাহলে আমরা কি জানি এস সমান সমান আমরা জানতাম না যে আর থিটা। বা যদি আমরা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো এই যে ত্রিভুজটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে, এটা ধরো এ, এটা হচ্ছে A1, এটা হচ্ছে ও, এবং এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে থিটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সাইন থিটা সমান সমান কী হবে না, তো A1 বাই AO, লম্ব বাই ভূমি, অতিভুজ, ঠিক আছে। এইবার আমরা জানি থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে পরে সাইন থিটা ইকুয়াল টু কী হয়, থিটা হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু A1 ইন্টু
এও। তাহলে A1 ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, থিটা ইন্টু এও। এভাবেও ভাবতে পারো, আবার এস সমান সমান আর থিটা এভাবে ভাবতে পারো। তাহলে মোদ্দা কথা আমরা কী পাচ্ছি না, তো A1 সমান সমান থিটা ইন্টু এও। আবার একইভাবে দেখো যে ত্রিভুজ ও বি1 থেকে আমরা কি পাই না, তো বি1 সমান সমান কী পাচ্ছি, থিটা ইন্টু বিও, তাই তো, থিটা ইন্টু বিও বা ওবি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে A1 সমান সমান হচ্ছে থিটা ইন্টু এও, আর বি1 সমান সমান আমরা পেয়ে গেলাম থিটা ইন্টু বিও। একইভাবে তাহলে এ থেকে এই যে এই পয়েন্টটা আছে, আমি আলাদা করে দেখাচ্ছি অন্য কালি দিয়ে, দেখো যে এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্ট থেকে এই A1 পয়েন্টে বস্তুরাজের কৌণিক সরণ হলো, এর ফলে বস্তুটা কি হবে, সরণের ফলে কৃতকার্য হবে। তাহলে কৃতকার্যের মানটা কত হবে না, তো যে প্রযুক্ত বল ইনটু তার সরণ, তাহলে এখানে প্রযুক্ত বলের মানটা কত, প্রযুক্ত বলের মানটা হচ্ছে এফ, আর সরণ কত হয়েছে, কৌণিক সরণ A1। তাহলে এই পরিমাণ কৃতকার্য কী করবে, করবে। তাহলে এ থেকে লিখবা যে এ থেকে A1 সরণের জন্য কৃতকার্য সমান সমান কী হবে, ধরো কৃতকার্য W1 সমান সমান F ইন্টু A1। একইভাবে এই যে বি পয়েন্ট থেকে, যে বি পয়েন্টটা আছে এখানে, বি পয়েন্টটা ছবিতে, সেই থেকে B1 পর্যন্ত সরার জন্য কৃতকার্য কতটুকু হবে, তাহলে বি থেকে B1 সরণের জন্য কৃতকার্য কত হবে, W2 সমান সমান প্রযুক্ত বল F ইন্টু সরণ কত হচ্ছে B1। তোমাদের কাছে ছবিটা আঁকা আছে, ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে W2। এবার তাহলে এই যে এ বিন্দু থেকে সরানোর জন্য কৃতকার্য বের করলাম, বি বিন্দু থেকে সরানোর জন্য কৃতকার্য বের করলাম, তাহলে মোট কৃতকার্য যে বস্তুরা অতটুকু ঘুরলো, মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য সেটা W সমান সমান কী হবে, W1 প্লাস W2। এবার W1 এর মান কত দেখো, F ইন্টু A1, আর এটা হচ্ছে F ইন্টু B1। এবার এখান থেকে যদি আমি F কমন নিই বা আমরা ভেঙে দিই, A1 সমান সমান আবার কী পেয়েছি দেখো, থিটা ইন্টু এও। তাহলে এটা লিখতে পারি থিটা ইন্টু এও প্লাস এফ ইন্টু থিটা ইন্টু বিও। তাহলে এখান থেকে দেখো যদি আমি এফ থিটা কমন নিই, তাহলে এফ ইন্টু লিখতে পারি এখানে এও প্লাস বিও ইন্টু থিটা। এবার দেখো ছবিতে দেখো এও মানে কোনখান থেকে কতটুকু, এই যে এইখান থেকে এতটুকু এও, আর এইখান থেকে এতটুকু হচ্ছে বিও। তাহলে এও প্লাস বিও মানে অ্যাকচুয়ালি কি, এও প্লাস বি মানে টোটাল এই ডিস্টেন্সটা সেটা কত, এবি। তাহলে এও প্লাস বিও সমান সমান কি লিখতে পারি আমরা, যে এফ ইন্টু এবি ইন্টু থিটা। এবার এই যে এফ ইন্টু এবি পেলাম, এই এফ ইন্টু এবি মানে কি, দেখো যে কোনো একটি বলের মান সেটা হচ্ছে এফ, এবং এদের মধ্যেকার যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব অর্থাৎ এবি, এই যে আমরা বের করে রেখেছি সেটাই হচ্ছে টর্ক। তাহলে টাও সমান সমান হচ্ছে এফ ইন্টু এবি। তাহলে এফ ইন্টু এবিকে কী লিখতে পারি, টাও ইন্টু থিটা। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কৃতকার্য ডব্লু সমান সমান কি, টর্ক ইন্টু কৌণিক সরণ। বুঝতে পারলে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে দ্বন্দ্বের জন্য যে কৃতকার্য, সেই কৃতকার্যের মানটা কত না, তো দ্বন্দ্বের ভ্রামক অর্থাৎ টর্ক, তার সঙ্গে যদি আমি কৌণিক সরণকে গুণ করে দিই, তাহলেই পরেই আমরা পেয়ে যাব কি না, তো কৃতকার্য। এইবার যদি এখানে আমরা একটা কেস দেখি ছোট্ট আকারে, যে থিটার মান যদি 2π হয়, অর্থাৎ 2π মানে কি, পূর্ণ রোটেশন যদিও দিয়ে ফেলে, এখান থেকে ঘুরতে গিয়ে আবারও ঘুরে যদি আবার একই জায়গায় চলে আসে, থিটা ইকুয়াল টু 2π হলে, তাহলে পরে ডব্লু ইকুয়াল টু কত হবে, জাস্ট সিম্পলি টাওকে টাওয়ের সঙ্গে 2π দিয়ে গুণ করে দেবা। তাহলে এরকম যদিও n সংখ্যক রোটেশন দেয়, কতগুলো n সংখ্যক যদি পূর্ণ আবর্তন করে, তাহলে পরে কৃতকার্যের মান কত হবে, ডব্লু টাও ইন্টু 2π করছিল একটা রোটেশনের জন্য, কতগুলো করছে n সংখ্যক, তাহলে কি হবে 2π ইন্টু টাও ইন্টু n, তা আমরা লিখতে পারি 2πn টাও। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে কিভাবে আমরা দ্বন্দ্ব দিয়ে কৃতকার্য নির্ণয় করলাম।
ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখব যে টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, টর্ক আর কৌণিক ত্বরণ কি, টর্ক এবং কৌণিক ত্বরণ। ঠিক আছে, তো ভালো করে দেখবে, ধরো একটা বস্তু আছে এরকম, এবং এই বস্তুটা সাপোজ এই ঘূর্ণাক্ষ আছে এখানে একটা, হ্যাঁ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এরকমভাবে ঘুরছে। ঠিক আছে, এই যে এরকমভাবে ধরো রোটেট করছে। ঠিক আছে, এরকমভাবে গোল করে ঘুরছে, হ্যাঁ, এরকমভাবে গিয়ে এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে, এবার যখন ধরো ঘূর্ণাক্ষের সাপেক্ষে কী বেগে ঘুরছে না, তো ওমেগা কৌণিক বেগে সাপোজে ঘুরছে। এবার ধরো বস্তুর মধ্যে, এবার যখন বস্তুটা ঘুরবে তখন বস্তুর মধ্যে তো অসংখ্য বস্তুকণা আছে, যেটা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে অসংখ্য বস্তুকণা আছে। এবার এই বস্তু কণাগুলোও পরস্পর ঘুরবে। ধরো এখানে একটা বস্তুকণা আছে M1, যার ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব হচ্ছে R1, আরও ঘুরছে ওমেগা কৌণিক বেগে। ঠিক আছে, এবং ধরো এইখানে একটা বস্তু আছে M2, ঠিক আছে, যার দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে M2, যার দূরত্ব সাপোজ হচ্ছে R2। তাহলে এই ধরো এটার দূরত্ব হচ্ছে R1 প্রথমটার, এটা দূরত্ব হচ্ছে R2। তো আর একটা বস্তু নিলাম আমি, ধরো এখানটায় কাছে আছে, এর দূরত্ব হচ্ছে R3, এই বস্তুটার ভর হচ্ছে M3। তাহলে এই প্রত্যেকটা যে কণাগুলো আছে M1, M2, M3, M4 এরকম করে Mn সংখ্যক ধরো কণা আছে, n সংখ্যক, এই কণাগুলোর প্রত্যেকটা কণার ডিস্ট্যান্স বিভিন্ন হতে পারে। এবার ডিস্ট্যান্স যদি বিভিন্ন হয় তাহলে পারে এদের প্রত্যেকের রৈখিক সরণ আর কৌণিক সরণ কেমন হবে। এবার দেখো, বস্তুটা যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে, একটা স্থির কৌণিক বেগে ধরো ঘুরছে, তাহলে পারে এর ধরো কৌণিক ত্বরণ ধরো হলো আলফা। তাহলে এই M1 এরও কৌণিক ত্বরণ আলফা হবে, M2 এরও কৌণিক ত্বরণ আলফা হবে, M3 এরও আলফা হবে, কারণ এরা একইভাবে ঘুরছে কৌণিক ত্বরণ, মানে একইভাবে ঘুরছে, একই কৌণিক বেগ নিয়ে ঘুরছে। একই কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে তাহলে এদের কৌণিক ত্বরণও কী হবে, একই হবে। ঠিক আছে, কিন্তু এদের রৈখিক ত্বরণও কি একই হবে? রৈখিক ত্বরণ মানে হচ্ছে কি, আমরা জানি যে রৈখিক ত্বরণকে আমরা বলি এ দিয়ে প্রকাশ করি। এও কি একই হবে না? এ একই হবে না। কেন? কারণ এ সমান সমান আমরা এর আগের যে বৃত্তীয় চ্যাপ্টার দিয়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম এ সমান সমান কী হয়, আর ইন্টু আলফা। তাহলে এদের প্রত্যেকের যে আর মানে কি, যে ডিস্টেন্স থেকে ও ঘুরছে, মানে এই যে R1, R2, R3, আর যে ব্যাসার্ধটা সেটা, মানে যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ও ঘুরছে, আর আলফা হচ্ছে ওর কৌণিক ত্বরণ। এবার যেহেতু আলফা প্রত্যেকের সেম, কিন্তু এদের প্রত্যেকের আর তো ডিফারেন্ট, একটার ডিস্টেন্স হচ্ছে M1 এর R1, একটার হচ্ছে R2, একটার হচ্ছে R3, তাহলে এদের প্রত্যেকের এই M1 এর হয়ে যাবে কি কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ A1, M2 এরও হয়ে যাবে A2, M3 এর হয়ে যাবে A3। এদের প্রত্যেকের কৌণিক ত্বরণ কী হয়ে যাবে, রৈখিক ত্বরণ কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে কৌণিক ত্বরণ একই হওয়া সত্ত্বেও। আমরা আবার রিপিট করছি যে এদের প্রত্যেকের কৌণিক ত্বরণ আলফা হলেও এদের রৈখিক ত্বরণ প্রত্যেকের ডিফারেন্ট হয়ে যাবে। কেন? কারণ রৈখিক ত্বরণ সমান সমান হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ ইন্টু ওদের যে কৌণিক ত্বরণ সেটা। এবার যেহেতু যে বৃত্তাকার পথে ঘুরছে তার যে ব্যাসার্ধ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, একটা R1 একটা R2, সেগুলো প্রত্যেকের রৈখিক ত্বরণও কী হবে, ডিফারেন্ট হয়ে যাবে। এবার প্রত্যেকের রৈখিক ত্বরণ যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে এদের মধ্যে যে প্রত্যেকের ওপর যে ক্রিয়াশীল বল, সেই বলের মানটাও কি ডিফারেন্ট হবে। F1 এর মান কী হয়ে যাবে, F সমান সমান আমরা কী জানি MA। এবার তাহলে M1 এর জন্য কী হয়ে যাবে, FA1, সেটা কত হয়ে যাবে, F ইন্টু F মানে হচ্ছে MA, তাহলে M ইন্টু, আর এখানে M হবে M F ইন F1 আমি আবার লিখছি, F1 সমান হয়ে যাবে M ইন্টু A1। এবার M এর ভ্যালু একই থাকলো, M এর ভ্যালু এখানে M1 ইন্টু A1, তাহলে M1 আর A1 এর ভ্যালু কী হয়ে যাবে, R1 ইন্টু আলফা। একইভাবে F2 কত হয়ে যাবে, M2 ইন্টু A2, সেটা কত হয়ে যাবে, M2 ইন্টু R2 ইন্টু আলফা। এদের প্রত্যেকের কৌণিক ত্বরণ সমান হওয়া সত্ত্বেও এদের প্রত্যেকের রৈখিক ত্বরণ আলাদা হওয়ার জন্য এদের যে প্রযুক্ত বল, ওপর যে ক্রিয়াশীল যে বল, সেই বলের মানও কী হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই যে টর্ক আর কৌণিক ত্বরণ এদের মধ্যে সম্পর্ক কী।
তাহলে এরকম একটা বস্তু আছে, সেই বস্তুটা কি হচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঠিক আছে। এবং এই ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘোরার জন্য একই সেম কৌণিক বেগে ঘুরছে, তাই এদের যে কৌণিক ত্বরণ আলফা প্রত্যেকের কী হবে সমান, কৌণিক ত্বরণ আলফা সমান, কিন্তু এদের ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, আলাদা হওয়ায় ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব আলাদা হওয়ায় এদের কি হবে রৈখিক ত্বরণ আলাদা হবে। ক্লিয়ার? তাহলে এদের প্রত্যেকের কৌণিক ত্বরণ ডিফারেন্ট হওয়া সমান হওয়া সত্ত্বেও এদের প্রত্যেকের রৈখিক ত্বরণ কী হবে আলাদা হবে। এবার এই যে বস্তুটা ঘুরছে, এই প্রত্যেকটা বস্তু M1 R1 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, M2 R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, M3 R3 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এরকম n সংখ্যক কণা আছে, এরা প্রত্যেকে আলাদা আলাদা বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে। এবং এরা প্রত্যেকে কী হচ্ছে সমকৌণিক বেগে এবং সমকৌণিক ত্বরণে ঘুরছে, সমকৌণিক বেগ ওমেগা কৌণিক বেগে এবং সমকৌণিক ত্বরণ আলফা কৌণিক ত্বরণে ঘুরছে। এবার ঘোরার ফলে এই M1 বস্তুর ওপরে যদি একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে সেই বস্তুর ওপরে কী হবে একটা বল প্রযুক্ত হবে, এবং সেই বলের মানগুলো কী হবে F সমান সমান কি M ইন্টু A। এবং যদি বল প্রযুক্ত হয় তাহলে বলের ভ্রামক থাকবে, সেই বলের ভ্রামক এখানে যদি প্রত্যেকটা বস্তুর উপরে বল প্রযুক্ত হয় তাহলে এদের প্রত্যেকটা বস্তুর উপরে বলের ভ্রামকও থাকবে। M1 বস্তুর উপরে প্রযুক্ত বলের মান যদি F1 হয় তাহলে এদের মধ্যে বলের ভ্রামক কত হবে F1 ইন্টু R1। আবার M2 বস্তুর উপরে প্রযুক্ত বলের ভ্রামকের মান যদি F2 হয় তাহলে F2 সমান সমান কত হবে, এই বলের ভ্রামক কত হবে F2 ইন্টু R2, এর জন্য কত হবে F3 ইন্টু R3। আবার যেহেতু F সমান সমান আমরা কি জানি MA, তাহলে এর জন্য কি হয়ে যাবে F1 সমান সমান M1 ইন্টু A1 ইন্টু R1, এর জন্য কি হয়ে যাবে M2 ইন্টু A2 ইন্টু R2, এর জন্য কি হয়ে যাবে M3 ইন্টু A3 ইন্টু R3, এরকমভাবে চলতে থাকবে। এবার A1 সমান সমান আবার কী জানি আমরা A1 সমান সমান কী জানি না, তো M1 ইন্টু A1 মানে কি A1 মানে হচ্ছে R ইন্টু আলফা, তাহলে এখানে কী হয়ে যাবে R1 ইন্টু আলফা ইন্টু R1, মানে কি দাঁড়াচ্ছে এটা M1 R1 স্কোয়ার আলফা। এটা হয়ে যাবে এদের ওপরে প্রযুক্ত যে বল হচ্ছে সেই প্রযুক্ত বলের ভ্রামক, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এবার লিখবো পরপর। ছবিটা তোমাদের রাখানো আছে, ছবিটা তোমরা এঁকে নাও, আমি একবার থামছি, দরকার পড়লে পজ করে এঁকে নাও, ঠিক আছে। দেন আমরা যদি লিখি যে M1 বস্তুর ওপর M1 বস্তুর ওপর F1 বল প্রযুক্ত হওয়ায় বলের ভ্রামক G1 সমান সমান কত হবে F1 ইন্টু R1, F1 ইন্টু R1। এবার F1 ইন্টু R1, এবার F1 মানে কি আবার M1 ইন্টু R1, F1 ভেঙে লিখছি F সমান সমান MA, তাহলে F1 সমান সমান M1 ইন্টু A1 ইন্টু R1। এবার M1 এ সমান সমান আবার কি আর আলফা, তাহলে হয়ে যাবে R1 ইন্টু আলফা ইন্টু R1, মানে G1 সমান সমান কী হয়ে যাবে M1 R1 স্কোয়ার ইন্টু আলফা। দেখো এটা বুঝতে পারলে কিনা ভালো করে দেখো, F1 ইন্টু R1 প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব প্রত্যেকটা কোনটা M1 বস্তু ছিল এই যে R1, তার জন্য F1 ইন্টু R1। আবার আমরা কি জানি MAটা কোত্থেকে পেলাম MAটা পেলাম যে F সমান সমান আমরা কি জানি প্রযুক্ত বল ইন্টু রৈখিক সরণ MA, তার জন্য M1 বস্তুর জন্য M1 আর A1, ঠিক আছে, ইন্টু R1, তাহলে F এর জায়গায় বসিয়ে দিলাম এরকম MA। তারপরে এই যে A সমান সমান আবার কি A সমান সমান হচ্ছে আর আলফা, A সমান সমান হচ্ছে আর ইন্টু আলফা, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর হচ্ছে ব্যাসার্ধ, তার জন্য R1 ইন্টু আলফা বসিয়ে দিলাম। যেহেতু সবার কৌণিক ত্বরণ
একই, তাই আলফাই বসবে। তাহলে ফাইনালি কি পেয়ে গেলাম, বলের ভ্রামক G1 সমান সমান পেয়ে গেলাম হচ্ছে m1r1² আলফা। একইভাবে যদি লিখি যে m2 বস্তুর ওপর F2 বল প্রয়োগ করায় বলের ভ্রামক G2 সমান সমান কী হবে, F2 ইন্টু R2। F2-র ভ্যালু কত, m2 ইন্টু A2 ইন্টু R2। এবার m2 ইন্টু A2 কী হয়ে যাবে, R2 ইন্টু আলফা ইন্টু R2। তাহলে ফাইনালি কী পেয়ে যাব, m2 R2² আলফা। একইভাবে m1 m2 আছে, একইভাবে m3 m4 ডট 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 mn বস্তু কণাগুলির জন্য টর্ক হবে বস্তু কণাগুলির বলের ভ্রামকের সমষ্টি। দেখো তাহলে একটার জন্য হচ্ছে কি পেলাম, G1 সমান সমান m1r1² আলফা, G2 সমান সমান একইভাবে পেলাম m2 r2² আলফা, একইভাবে G3 সমান হবে m3 r3² আলফা, G4 সমান সমান m4 r4² আলফা। এবার চলতে থাকবে। তাহলে পরে এগুলা কি বলের ভ্রামক। আর আমরা একটু আগে প্রমাণ করে আসলাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টোটাল তাহলে পরে বস্তু কণাগুলির জন্য টর্ক কত হবে, মানে টোটাল যে বলের ভ্রামকগুলো যেটা যোগফলের সঙ্গে মানে সমষ্টির সঙ্গে সমান, তাহলে টাও সমান সমান হবে G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট 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 প্লাস Gn। এবার তাই যদি হয় তাহলে এখানে যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই, প্রথমটা ভ্যালু কত ছিল, m1r1² আলফা, তারপরটা ছিল m2 r2² আলফা, তারপরটার m3 r3² আলফা প্লাস ডট 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 mn rn² আলফা। এখান থেকে যদি আলফাটা কমন নিই তাহলে টাও সমান সমান কী দাঁড়াবে, তো m1r1² প্লাস m2 r2² প্লাস m3 r3² প্লাস ডট 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 mn rn² ইন্টু আলফা। এটাকে আমরা সামেশান দিয়ে কি লিখতে পারি, টাও সমান সমান সামেশান ওভার i ইজ ইকাল টু 1 থেকে কতগুলো কণা আছে, n সংখ্যক, i ইজ ইকাল টু 1 to n mi ri² ইন্টু আলফা। আর এই যে সামেশান ওভার i ইজ ইকাল টু 1 to n mi ri², এটাকে আমরা লিখতে পারি i দিয়ে, তাহলে পেয়ে গেলাম i আলফা। যেখানে তাহলে টাও সমান সমান আমরা ফাইনালি কী পেলাম, টাও সমান সমান পেলাম i আলফা, যেখানে i সমান সমান কি সামেশান ওভার i ইজ ইকাল টু 1 to n, কারণ n সংখ্যক কণা দিয়ে গঠিত বলে আমরা ধরেছি mi ri²। এটাকে আমরা কি বলি, এই রাশিটিকে আমরা বলি জড়তা ভ্রামক বা ইংলিশেকে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ঠিক আছে। তাহলে আই সমান সমান ফাইনালি মনে রাখবো সব সময়ের জন্য কি না, তো বস্তু কণা যতগুলো বস্তু কণা আছে তার মোট ভর টোটাল যে ইন্ডিভিজুয়াল যদি গঠিত হয় তাহলে 1 2 3 4 করে এন সংখ্যা কণা দিয়ে গঠিত, তাহলে প্রত্যেকটা মোমেন্ট অফ ইনারশিয়া যোগফলের সঙ্গে সমান হবে। আর মোমেন্ট অফ ইনারশিয়া কী পেলাম ফাইনালি, যে বস্তুর যে ভর ইনটু যে বড় ঘুরছে সেই ঘূর্ণন কেন্দ্র থেকে ঘূর্ণাক্ষ থেকে যে লম্ব দূরত্ব তার বর্গের সঙ্গে সমান, স্কোয়ারের সঙ্গে গুণফলের সঙ্গে সমান। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন ফর্ম্যাটে লিখি, এখানে ভ্যারিয়েবল কী হচ্ছে, এমটা ভ্যারি করছে, তার জন্য আরটা ভ্যারি করছে, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে এম। তাহলে আমরা কী লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার r² dm, এটা হচ্ছে আই। তুমি যে কোনো ফর্ম্যাটে মনে রাখতে পারো। তাহলে আমরা ফাইনালি কী পেয়ে গেলাম, টাও সমান সমান পেয়ে গেলাম আই ইন্টু আলফা, যেখানে আই হচ্ছে কি না, তো আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক। এবার যদি আমরা এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে সংজ্ঞা কি হবে, দেখো টাও সমান সমান আমরা পেয়েছি আই ইন্টু আলফা, তাহলে আই জড়তা ভ্রামক সমান সমান কী পেয়ে যাব, আই সমান সমান পেয়ে যাব টাউ বাই আলফা, তাই তো। এবার তাহলে সংজ্ঞা দিলে পারে কী হবে না, তো কোনো ঘূর্ণক্ষের সাপেক্ষে একটি বস্তুর ওপরে ক্রিয়াশীল টর্ক এবং ওর যে কৌণিক ত্বরণ তার যে অনুপাত, সেই অনুপাতই হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে একটি ঘূর্ণাক্ষের সাপেক্ষে যে টর্ক
বস্তুর যে ক্রিয়াশীল টর্ক টাও এবং তার যে কৌণিক ত্বরণ আলফা, এই দুটোর যে রেশিও বা অনুপাত, এটাকে বলা হয় কি জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তুমি বইয়ের সংজ্ঞাও লিখতে পারো যে কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে একটি বস্তুর উপরে ক্রিয়াশীল টর্ককে এবং ওই টর্কের ফলে উৎপন্ন যে কৌণিক ত্বরণ, টর্কের ফলে কৌণিক ত্বরণ উৎপন্ন হচ্ছে, কৌণিক ত্বরণ দিয়ে যদি ভাগ করি যে রাশিটি পাওয়া যায় তাকে ঘূর্ণনক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। বেসিক্যালি টর্ক এবং কৌণিক ত্বরণ, টর্কের ফলে যে উৎপন্ন কৌণিক ত্বরণ, এদের দুটোর যে রেশিও, এই রেশিওটাই হচ্ছে কি জড়তার ভ্রামক আই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জড়তা ভ্রামক কাকে বলে এবং কিভাবে আমরা রাশিমালাটা প্রতিষ্ঠা করলাম। ঠিক আছে, এবার আমরা একটা নতুন টপিক দেখব, সেটাকে বলা কি চক্র গতির ব্যাসার্ধ। কি বললাম? চক্র গতির ব্যাসার্ধ। খুবই সোজা, ভালো করে দেখবা। ঠিক আছে, ব্যাসার্ধ মানে ভুলে গেছি। ধরো একটা বস্তু আছে এরকম, এবং এই টোটাল বস্তুটার যে ভর, সেই ভরটা ধরো একটা সেন্টারে আমি কেন্দ্রীভূত করে ধরেছি, যে টোটাল ভরটাই সেন্টারে জমা আছে, ধরো সেটা হচ্ছে এম। এবং এই টোটাল বস্তুটা ধরো একটা ঘূর্ণাক্ষর সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে কী করছে, ঘুরছে। এবং এই যে ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষ থেকে টোটাল ভরটা যে জমা আছে সেন্টারে, তার যে লম্ব দূরত্ব সেটাকে ধরলাম কে। ঠিক আছে, আমরা কি ধরছি, এই সমস্ত যে ভর, সমস্ত ভর কেন্দ্রে জমা আছে। ঠিক আছে, তাহলে পরে আমরা কি জানি যে এই যে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান সমান কি হয় না, তো টোটাল বস্তুটার ভর এম ইন্টু এদের যে ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব তার স্কোয়ার, মানে এম কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, আই বাই এম। তাহলে কে সমান সমান কী পাচ্ছি, রুট ওভার আই বাই এম। এই কেটাকেই কী বলা হয়, চক্র গতির ব্যাসার্ধ। মানে যে বেসিক্যালি যে ব্যাসার্ধ নিয়ে ও ওই ঘূর্ণাক্ষের চারিদিকে চক্রাকার পথে ঘুরছে। ঠিক আছে, যদি এর সংজ্ঞা বলো, তাহলে সংজ্ঞা তুমি বলতে পারো যে কোনো ঘূর্ণাক্ষ থেকে এমন একটি দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে যদি একটি বস্তুর সমগ্র ভর জমা আছে বলে ধরে নেওয়া হয়, এই সমগ্র ভর জমা আছে বলে ধরে নেওয়া হয়, তবে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক মানে হচ্ছে আই, এবং ওই বিন্দু ভরের জড়তা ভ্রামক সমান হয় এই দূরত্বকে, যে দূরত্ব মানে যে দূরত্বে ওই বিন্দু ভরের জড়তা ভ্রামক এবং ঘূর্ণাক্ষ থেকে জড়তা ভ্রামক সমান হবে। বা তুমি এভাবে বলতে পারো যে জড়তা ভ্রামক এবং ওই বস্তুর যে টোটাল ভর, তাদের যে রেশিও, তার যে বর্গমূল, রেশিওর যে অনুপাতের যে বর্গমূল, সেটাই হচ্ছে কি চক্রগতি ব্যাসার্ধ। বেসিক্যালি কে সমান সমান জড়তা ভ্রামক বাই হচ্ছে টোটাল ভর তার রুট ওভার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে যে কে সমান সমান রুট ওভার আই বাই এম, এটা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। এরপর আমরা দুটো থিওরাম দেখব, সেটা হচ্ছে একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরাম, আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। তোমাদের এই দুটো উপপাদ্যের প্রমাণ এখন আসার তো কোনো চান্সই নেই। ঠিক আছে, তার জন্য জাস্ট আমরা উপপাদ্য দুটো দেখব এবং তার অ্যাপ্লিকেশন পার্টটুকু দেখব। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য, সেটা কি বলছে, ধরো একটা বস্তু আছে, সে এই ঘূর্ণাক্ষের চারিপাশে ঘুরছে, ধরো এটা বস্তু। ঠিক আছে, এই বস্তুটা এই ঘূর্ণাক্ষের চারিপাশে এরমভাবে কী হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, ধরো এটা এ ঘূর্ণাক্ষ নাম দিলাম, এই এ ঘূর্ণাক্ষের চারিপাশেও ঘুরছে, এবং ধরো এর যে অক্ষ, মেন অক্ষ, এই নিজের অক্ষের চারিদিকেও বস্তুটা কি হচ্ছে, ঘুরছে। ধরো এর অক্ষ হচ্ছে বি, তাহলে এই বস্তুটা নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে এই ঘূর্ণাক্ষের চারিদিকে ঘুরছে, জাস্ট লাইক পৃথিবী যেরকম নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিপাশে ঘুরছে, সেরকম সিনারিও। ঠিক আছে, যে বস্তুটা নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে, নিজের ঘূর্ণাক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা অন্য একটা ঘূর্ণাক্ষের চারিদিকে ঘুরছে, জাস্ট লাইক পৃথিবী। এবং এই দুটো যে ঘূর্ণাক্ষ, এই দুটো ঘূর্ণাক্ষের মধ্যেকার যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের মান ধরলাম হচ্ছে ডি। তাই যদি হয়, এবং এই বস্তুটা যে টোটাল ভর সেটা ধরলাম এম, তাহলে পরে সমান্তরাল অক্ষ উপপাদ্য কী বলছে, যে এই টোটাল যে সিস্টেমটা, যে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে টোটাল একটা অন্য একটা অক্ষের চারিদিকে ঘুরছে, মানে বি অক্ষের চারিদিকে নিজে ঘুরতে ঘুরতে এ অক্ষের চারিদিকেও ঘুরছে, এর যে টোটাল যে জড়তা ভ্রামক আই, সে আয়ের মান কত হবে,
যে আই ইকুয়াল টু হবে আই সিএম প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। আইসিএমটা কি? আইসিএমটা হচ্ছে এই যে অক্ষ, নিজের যে অক্ষ, নিজের যে সেন্টার অফ মাস অর্থাৎ ভরকেন্দ্র বরাবর যে অক্ষ, সেই ভরকেন্দ্র বরাবর অক্ষর সাপেক্ষে জড়তা ভ্রামক মানে হচ্ছে আইসিএম। এই যে ভরকেন্দ্র বরাবর অক্ষের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুটার টোটাল ভর ইন্টু ওই যে দুটো অক্ষ ভরকেন্দ্র এবং বরাবর অক্ষ এবং যে অক্ষের চারিদিকে ঘুরছে এ, সেই অক্ষ দুটির মধ্যে যে লম্ব দূরত্ব তাদের স্কোয়ারের সঙ্গে যোগফলের সঙ্গে সমান। তাহলে আই ইজ ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এরপরে আসে কি, যে লম্ব অক্ষ উপপাদ্য। কি? লম্ব অক্ষ উপপাদ্য। এরা কি বলছে? লম্ব অক্ষ উপপাদ্য বলছে এটা ছিল 3Dতে, এই যে একটা বস্তু, এরকম 3D একটা বস্তু, সে কী করছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে ওই বস্তুর অক্ষের চারিদিকে ঘুরছে। এইবার যদি আমরা ধরি যে 2D, এটাকে 2Dতে যদি ধরি, যে একটা বস্তু আছে সে এরকম 2 ডাইমেনশনে আছে, ঠিক আছে, সে 2 ডাইমেনশনে, ধরো এটা ধরো এক্স ওয়াই জেড 3D, কিন্তু আছে ধরো 2Dতে, ধরো এক্সের সাপেক্ষে আছে, এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, ধরো এরকম একটা আরবিটারি বস্তু এরকমভাবে রাখা আছে, ঠিক আছে। এবং এই বস্তুটার ধরলাম যে এই বস্তুটার সেন্টার অফ মাস হচ্ছে এটা, ঠিক আছে। এই বস্তুটার এক্স অক্ষ থেকে দূরত্ব ধরো এক্স এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এরকম ওয়াই, ঠিক আছে। তাহলে পরে এই বস্তুটার এবং ভর ধরো কেন্দ্রীভূত ভর হচ্ছে এম, তাহলে পরে এই যে ওয়াই অক্ষ বরাবর এর জড়তার ভ্রামক আই ওয়াই কত হবে? আমরা কি জানি, জড়তা ভ্রামক সমান সমান বস্তুর ভর ইন্টু ওদের যে লম্ব দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে তার বর্গের সঙ্গে সমান। তাহলে আই ইজ ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার, সেমভাবে আই এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এম ইন্টু এক্স স্কোয়ার। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য কী বলছে, যে এরকম 2Dতে যে দুটো যে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক যদি একটা যদি আই এক্স একটা যদি আই ওয়াই হয়, তাহলে পরে এদের যে জড়তার ভ্রামকের সমষ্টি সেটা কাকে নির্দেশ করবে? নির্দেশ করবে হচ্ছে এদের দুটো অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে থাকা অন্য একটা অ্যাক্সিস, সেটা কোন অ্যাক্সিস আছে? জেড। তাহলে আই জেড সমান সমান হবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই যে দুটো 2Dতে থাকা যে দুটো জড়তা ভ্রামক দুটো অক্ষের সাপেক্ষে তাদের যে সমষ্টি, সেটা সমষ্টিটা কাকে নির্দেশ করবে? না তো ওই দুই অক্ষের সঙ্গে লম্বভাবে থাকা যে অক্ষটা আছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক সমান সমান হবে ওই দুটো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টির সঙ্গে সমান। তাহলে আই জেড ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। দেখো বুঝতে পারলে কিনা, একটা হচ্ছে এটা যে আইসিএম এই সমান্তরাল অক্ষ উপপাদ্য, একটা বস্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা অন্য একটা অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে পরে তার ক্ষেত্রে জড়তা ভ্রামক কী হবে? তার সেন্টার অফ মাস ভর কেন্দ্রিকামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস ওই বস্তুর টোটাল ভর ইন্টু ওদের দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব তার স্কোয়ার। আর লম্ব অক্ষ উপপাদ্য কী বলছে, যে দুটো বস্তু, একটা বস্তু যদি একটা 2D প্লেনে ঘুরতে থাকে, তাহলে পরে তার দুটো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি কাকে নির্দেশ করবে? ওই দুটো অক্ষের সঙ্গে লম্বভাবে থাকা যে অন্য অক্ষটা আছে তার যে জড়তা ভ্রামক তার সঙ্গে নির্দেশ করবে, অর্থাৎ আই জেড ইজ ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো উপপাদ্য তোমাদের প্রমাণ নেই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে এই দুটোকে ইউজ করে কিভাবে জড়তা ভ্রামক নির্ণয় করা যায় সেটা আমরা দেখব, ঠিক আছে।